আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, সেদিন বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল আর আমি হাসপাতালের দিকে যাচ্ছিলাম। আমি হাসপাতালে চাকরি করি। এতটাই বৃষ্টি হচ্ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তখনই আমি দেখলাম একটি মেয়ে পাগলের মতো দৌড়ে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছিল। সে হাসপাতালের পোশাকও পরেছিল। আমি মুহূর্তেই বুঝে গেলাম যে মেয়েটি একটি রোগী। আর যেহেতু আমি মেডিকেলে নার্সের কাজ করতাম, তাই আমি দ্রুত তার দিকে এগিয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন আপু? আপনি কোথায় যাচ্ছেন? সে পাগলের মতো দৌড়াচ্ছিল, কিন্তু আমি তাকে থামিয়ে দিয়েছিলাম। আমি যখন তার চেহারা দেখলাম, আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আমি তাকে চিনতাম। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ তুমি? তখন সে বলল, আমাকে ছেড়ে দাও, আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গিয়েছে। একমাত্র আল্লাহ আমাকে মাফ করতে পারে। আমার দ্বারা অনেক বড় অপরাধ হয়ে গিয়েছে। এভাবে চিৎকার করতে করতে সে ওখান থেকে চলে গেল। আমি তাড়াতাড়ি মেডিকেলে গেলাম। গিয়ে জিজ্ঞেস করলাম, এই রোগীটি যে এক্ষুনি এখান থেকে পালিয়ে গেল, সে কোন রুমে ছিল? এই কথা শুনে রিসিপশনে থাকা আমার বান্ধবী আমাকে বলল, সে তো রুম নাম্বার 303-এ অ্যাডমিট ছিল। আমি তাড়াতাড়ি রুম নাম্বার 303-এর দিকে দৌড়ে গেলাম। যখন ভেতরে গেলাম, তখন কেবিনের পরিবেশ একদম অন্যরকম লাগছিল। সব জিনিসপত্র এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু আমি খুব ভালো করেই জানতাম তাকে এখানে কেন ভর্তি করানো হয়েছিল। এজন্য আমি তাড়াতাড়ি করে দোলনাটা দেখলাম। দোলনাতে কেউ ছিল না। তারপর আমি বাথরুম চেক করলাম আর তারপর ফিরে গেলাম। হঠাৎ বাথরুম থেকে আমি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আমার পা থেমে গেল আর আমার নিঃশ্বাসও, কারণ বাথরুমে সিঙ্কের ভেতরে কেউ চিৎকার করছিল। বন্ধুরা, আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এজন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আজকের ঘটনাটি একটি আজব ধরনের ঘটনা, তবে এটি একটি সত্যি ঘটনা। ঘটনাটি হলো একটি মেয়ে কিভাবে ওয়াশরুমে বাচ্চা জন্ম দিল। এই ঘটনাটি সম্পূর্ণ জানার জন্য ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন মূল ঘটনায় চলে যাই। আমার হাসপাতালে চাকরির 3 বছর হয়ে গিয়েছিল। আমি গ্রামে থাকা আমার পরিবারের মানুষদের জন্য ইনকাম করতাম। খুব বেশি দিন হয়নি এই জায়গাটা গ্রাম থেকে শহর হয়েছে, তাই এখানেও কিছু মানুষ আগের সময়ের এবং পুরনো চিন্তাধারার ছিল। এছাড়াও এটা এখানকার একমাত্র হাসপাতাল ছিল যেখানে আমি কাজ করতাম। আমি এখানে আমার কাজিনের সাথে থাকতাম। আমার কাজিন হলেও সে আমার থেকে রুমের ভাড়া নিত, কারণ এটা তার নিজের বাড়ি ছিল না, বরং শ্বশুর বাড়ি ছিল। আমার কাজিনের নাম ছিল সাইমা। সে অনেক সুন্দরী ছিল। আমাকে সে তার বাড়ির কর্নারের একটি রুমের জায়গা দিয়েছিল। তাদের বাড়ির ওপরের তলাতেও রুম ছিল। জানি না ওইটুকু অংশ কার ছিল, কিন্তু সে বলেছিল এখানে একটি রুম আর একটি বাথরুম আছে। রান্নাঘর আমার ঘরের ভেতরেই ছিল। যেহেতু আমি একা ছিলাম, এজন্য আমার কোনো সমস্যা হতো না। সাইমা তার স্বামীর সাথে থাকত আর ওর শাশুড়িও ওদের সাথেই থাকত। সাইমার শাশুড়ি অন্ধ ছিল। যেদিন আমি সাইমার সাথে কথা বলেছিলাম, তুমি যে শহরে থাকো সে শহরে আমার চাকরি হয়েছে, আমার থাকার জন্য একটা জায়গা দরকার, আমি কি তাহলে তোমার বাড়িতে থাকতে পারি? সাইমা আমাকে সরাসরি জবাব দিয়ে দিয়েছিল আর এমন কথা বলেছিল যে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সে বলেছিল, তুইও কম বয়সী আর দেখতে সুন্দর। আমার সবেমাত্র বিয়ে হয়েছে। আমার স্বামীও কম বয়সী, দেখতে সুন্দর। আমি তোকে আমার বাড়িতে রাখতে পারি, কিন্তু তুই একবার ভেবে দেখ, আগুন আর পানিকে এক জায়গায় রাখা কি ঠিক? তার মুখে এই কথা শুনে আমি খুবই কষ্ট পেয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম, যদি তার আমাকে নাই বলার ছিল তাহলে সে অন্য কিছু বলেও আমাকে না করতে পারত। বাট সে তো সরাসরি বলে দিয়েছিল যে আমার স্বামীও ইয়াং, আবার তুইও সুন্দর, এজন্য তোকে আমি আমাদের বাড়িতে রাখতে পারবো না। সে কি বলতে চাচ্ছিল? আমি কি তার বাড়িতে গিয়ে তার স্বামীর সাথে প্রেম করা শুরু করতাম? আর ও আমাকে সন্দেহ করছিল নাকি নিজের স্বামীকে, নাকি নিজেকে? কারণ ও তো আমার থেকেও অনেক বেশি সুন্দরী ছিল। আমি বললাম, দেখো বোন, এরকম কিছুই না। এই শহরে আমার চেনা পরিচিত আর কেউ নেই। যদি আমি কোনো হোস্টেল বা মেসে থাকি তাহলে আমার অর্ধেক বেতন ওখানেই চলে যাবে। আমাকে একটু দয়া করো, আমি তোমাকে থাকার জন্য টাকাও দেব। তারপর সে আমাকে বলল, বাড়ির একটি অংশ রয়েছে, সেখানে একটি নোংরা রুম আছে, নোংরা জায়গা। রুমের পেছনে একটি ড্রেন রয়েছে, পচা গন্ধ আসে।
যদি সেই রুমে থাকতে চাস তাহলে থাকতে পারিস, তবু তোকে টাকা দিতে হবে। তাই আমি আমার কাজিনকে প্রতি মাসে 3000 টাকা করে দিতাম। আর আমি যখনই কাউকে বলতাম যে এই রুমে থাকার জন্য আমি 3000 টাকা দেই, তখনই তারা আমাকে বলতো, তোমার তো এই রুমে থাকার জন্য 3000 দেওয়ার বদলে 3000 টাকা করে নেওয়া উচিত। তুমি এরকম একটি জায়গাকে কাজে লাগিয়েছ। এই রুমটি অনেক ছোট ছিল, আর জায়গাটাও থাকার অযোগ্য ছিল। রুমের পেছনে ময়লার ড্রেন ছিল, যেখান থেকে সবসময় গন্ধ আসত। আমি ওই নর্দমা খুলে পরিষ্কার করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই খোলা যেত না। আমার সবসময় মনে হতো হয়তোবা আমি খারাপ মানুষ, এজন্যই আমার থাকার জন্য এরকম একটি বাজে জায়গা জুটেছে। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম আমার থেকেও খারাপ আরও একজন ছিল, আর সে হচ্ছে সাইমা। সাইমার সাথে তার শাশুড়ির সম্পর্ক খুবই খারাপ ছিল, এতটা খারাপ যে যদি কেউ শুনত সে অবাক হয়ে যেত, কারণ এরকমটা কেউই হয় না। আপাত দৃষ্টিতে সবাই বলে যে শাশুড়িরাই বউদের সাথে খারাপ ব্যবহার করে, বউদেরকে কথা শোনায়, তাদেরকে দিয়ে ঘরের সব কাজ করায়। কিন্তু এখানে ঘটনা সম্পূর্ণ বিপরীত ছিল। সাইমা তার শাশুড়িকে দিয়েই বাড়ির কাজ করাতো। ওই বেচারি অন্ধ ছিল, সে ঠিকভাবে কোনো কাজ করতে পারত না, আর কাজে ভুল হলেই সাইমা তার প্রতি জুলুম করত। ওই বেচারি বয়স্ক মানুষের ওপর সব ধরনের অত্যাচার সে করত। আমি প্রায় সময়ই সাইমার শাশুড়ির কান্নার এবং চিৎকারের আওয়াজ শুনতে পেতাম। একদিন সাইমা আমার কাছে এসে বলল, তুই তো নার্স তাই না? আমি বললাম হ্যাঁ। তখন সে বলল, তোর ঘরে কি কোনো ব্যান্ডেজ বা ফার্স্ট এইডের বক্স আছে? আমি বললাম হ্যাঁ আছে। কেন, কি হয়েছে? সে বলল, একটু এদিকে আয় তো, আমার শাশুড়ি ব্যথা পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে ব্যথা পেয়েছেন? উনি ঠিক আছেন তো? ও বলল, অতিরিক্ত দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই, শুধু তাড়াতাড়ি করে ব্যান্ডেজ করে দে। আমি তো এটা দেখে অবাক হয়ে গেলাম যে ওর শাশুড়ির অবস্থা খুবই খারাপ ছিল। সাইমা তো আমাকে এমনভাবে ডাকতে এসেছিল যেন আঙ্গুলে সামান্য কোনো ব্যথা লেগেছে, কিন্তু এটা তো অনেক বড় একটি আঘাত ছিল। আমি আন্টিকে দেখে বললাম, ওনাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সাইমা বলল, না, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না, আমার কাছে একদম টাকা নেই। এখন বাড়িতে ওনার ছেলে আছে, তুই শুধু তাড়াতাড়ি ম্যানেজ করে নে সবটা। আমি বললাম, দেখো সাইমা, এটা শুধু ব্যান্ডেজ করে দেওয়ার মতো আঘাত নয়, ডাক্তার দেখলে সঠিকভাবে চিকিৎসা করবে, হয়তোবা প্লাস্টারও করা লাগতে পারে। সাইমা বলল, না, তুই যেটুকু করতে পারবি সেটুকুই কর, নয়তো তুইও চলে যা। আমি যখনই উঠে যেতে লাগলাম তখনই সাইমার শাশুড়ি আমার হাত ধরে ফেললেন। উনি বললেন, মা, আমাকে সাহায্য করো, নয়তো এই মেয়ে আমার চিকিৎসাও করাবে না, দয়া করে আমাকে সাহায্য করো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি আপনাকে সাহায্য করব। আমি ব্যথার জায়গায় ব্যান্ডেজ করে দিলাম, যদিও এটা শুধু ব্যান্ডেজ করার মতো আঘাত ছিল না। উনি আমার শুকরিয়া আদায় করলেন। উনি বয়স্ক একজন মহিলা ছিলেন, চোখে কিছু দেখতেন না। ফয়সাল ভাইয়ের বয়স খুব বেশি ছিল না। আমি ভাবতাম হয়তো ফয়সাল ভাই ওনার সবচেয়ে ছোট ছেলে। আমি জিজ্ঞেস করলাম, আপনার আর কোনো সন্তান নেই? আমি ব্যান্ডেজ করতে করতে আস্তে আস্তে তার সাথে কথা বলছিলাম। উনি বললেন, একটি মেয়ে আছে, কিন্তু সে বিদেশে থাকে, কল দেয় মাঝে মধ্যে আমাকে, কিন্তু আমার মেয়েকে কিছু বলি না। আমার বান্ধবী যখন আমাদের কথোপকথন শুনতে পেল, ও বলল, ফিসফিস করে কি কথা চলছে দুজনের মাঝে? ব্যান্ডেজ কর আর তাড়াতাড়ি এখান থেকে চলে যা। আমি বললাম, সাইমা, ওনার অবস্থা তো একবার দেখো, ওনার ছেলে আসলে তাকে বলো যাতে ওনাকে হাসপাতালে নিয়ে যায়। আমার হাসপাতালে নিয়ে এসো, আমি তাড়াতাড়ি চেক আপ করিয়ে দিব। ও বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্য নিয়ে আসবো তোর হাসপাতালে। কিন্তু সাইমা কখনো তার শাশুড়িকে আমার হাসপাতালে নিয়ে আসেনি। উনি একজন অসুস্থ মহিলা ছিলেন, ওনার সুগারের প্রবলেম ছিল, রোজ ওনার অনেক ঔষধপত্র ছিল, আর হয়তো সুগারও রেগুলার চেক করতে হতো। কিন্তু আমার কাজিন কখনো তাকে হাসপাতালে নিয়ে আসতো না। আমার মনে হতো না আমার কাজিন তার শাশুড়ির ঠিকমতো যত্ন করে। সাইমার স্বামী দেখতে কেমন ছিল বা কেমন স্বভাবের অধিকারী ছিল তা আমি জানতাম না। তার সাথে আমার কখনো সামনাসামনি দেখা হয়নি। একদিন আমি একটি খাবার বানিয়েছিলাম, একটি প্লেটে বেড়ে ভাবলাম তাদেরকেও কিছুটা দিয়ে আসি। আমার কাজিন তখন ঘরে ছিল না। আমি সালাম দিয়ে ঘরে ঢুকে বললাম, আন্টি, আমি কিছুটা বিরিয়ানি বানিয়েছি, আপনাদের জন্য নিয়ে এসেছি। উনি বললেন, বেঁচে থাকো মা, সবসময় খুশি থাকো, তুমি আমার কত খেয়াল রাখো। আমি বললাম, কিন্তু আমি তো আপনার জন্য কিছুই করিনি। তখন উনি বললেন, এটা তো খেয়াল রাখাই হলো বলো, আমি 2 দিন যাবৎ কোনো খাবার খাইনি, আর তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো।
আমি জিজ্ঞেস করলাম, কিন্তু খালাম্মা আপনি খাবার কেন খাননি? সাইমা কি আপনাকে খাবার দেয়নি? উনি বললেন, না মা, জানি না, ও তো খাবারই বানায়নি। বানালে তো রান্নাঘর থেকে আওয়াজ আসতো, হয়তো সে দোকান থেকে কিনে এনে খেয়ে নিয়েছে। ওই যে বলে না, অর্ডার করেছে মনে হয়। আমি বললাম, তাহলে না হয় আপনার জন্যও অর্ডার করে নিত। উনি বললেন, না বাবা, বাজারের খাবার আমার জন্য খাওয়া ঠিক হবে না। সাইমা আমাকে বলে, আম্মা আপনার জন্য বাহিরের খাবার খাওয়া ঠিক নয়। উনি এখনও এমনভাবে আমাকে কথাগুলো বলছিলেন যেন আমার কাজিন সাইমা ওনার অনেক খেয়াল রাখে। কিন্তু সত্যি তো হচ্ছে এই যে তার নিজের ছেলের বউই তাকে 2 দিন যাবৎ ক্ষুধার্ত রেখেছিল। আমার জানার ছিল ওনার ছেলে এসব জানে কিনা। আমি খালাম্মাকে এই প্রশ্ন করতেই যাচ্ছিলাম, ঠিক তখনই সাইমা ওখানে এসে পড়ল। সাইমা আমার হাত থেকে প্লেটটা নিয়ে বলল, থ্যাংক ইউ রাফা, আমার জন্য বিরিয়ানি নিয়ে আসার জন্য। আজ বাসায় বানানোর মতো কিছুই নেই, আর আমারও রান্না করতে ইচ্ছে করছিল না। সাইমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানি খেতে শুরু করলো। আমি বললাম, এটা তো আমি আন্টির জন্য নিয়ে এসেছিলাম। ও বলল, কেন, আমার কি বিরিয়ানি খাওয়া নিষেধ নাকি? আমি বললাম, দেখো আপা, উনি 2 দিন থেকে কিছুই খাননি। ও বলল, এই বুড়ি মিথ্যা কথা বলছে, এরকম কিছুই না, উনি খাবার খেয়েছেন। আমি চুপ হয়ে গেলাম আর ভাবলাম আমি আন্টির জন্য আবারও আরেক প্লেট বিরিয়ানি নিয়ে যাব। কিন্তু পরের বার তো সাইমা আর দরজায় খুলল না। আর তারপর আমি তাদের লড়াই ঝগড়ার আওয়াজ পেলাম। ও চিৎকার করে বলছিল, মানুষের সামনে অসহায় সাজার চেষ্টা করে এই বুড়ি, আমার নামে বিচার দেয় যে আমি নাকি ওকে ক্ষুধার্ত রাখি। আমি তাদের লড়াই ঝগড়ার আওয়াজ শুনতাম, কিন্তু আমার মনে শুধু একটি প্রশ্ন ছিল, সাইমার স্বামীও কি এরকমটাই ছিল? তার নিজেরও কি নিজের মায়ের কোনো পরোয়া ছিল না, নাকি সে এই সব কিছুর ব্যাপারে কিছু জানতই না? কিন্তু এরকমটা কি করে হতে পারে? একই বাড়িতে থাকা সত্ত্বেও এসব ব্যাপারে সে কিভাবে অজ্ঞ থাকতে পারে? একদিন আমি আমার হাসপাতালে কাজ করছিলাম, তখন সাইমা হাসপাতালে আসলো। ওর শরীর খুবই খারাপ ছিল। সেদিন তার সাথে তার স্বামীও ছিল। আমি তো সাইমার স্বামীকে দেখে অবাক হয়ে গেলাম। সাইমা সত্য কথাই বলতো, ওর স্বামী অনেক ইয়াং আর হ্যান্ডসাম ছিল, ঠিক যেন হীরার মতো সুন্দর। এক মুহূর্তের জন্য তো আমিও তার সৌন্দর্যে হারিয়ে যাচ্ছিলাম। কিন্তু তারপর সাইমার কথায় আমার ঘোর কাটল। আমি বললাম, কি হয়েছে সাইমা, তোমার শরীর ঠিক আছে তো? ও বলল, আজকাল কিছুই খেতে ইচ্ছা করে না, বমি আসে, মাথা ঘোরায়। ভালোই হলো তোকে পেয়ে গেলাম, এবার তাড়াতাড়ি করে আমার চেক আপ কর। আমি বললাম, সেটা ঠিক আছে, কিন্তু ডাক্তার ম্যাডাম এসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট, তোমাকে সিরিয়ালে দাঁড়াতে হবে আপা। সাইমা বলল, কেন, তাহলে তোর এখানে থাকার আমি কি সুবিধা পাবো? আমি বললাম, আমি ম্যাডামকে বলে দিব তুমি আমার কাজিন। ও বলল, কেন, এটা না করলে কি আমাকে উনি ভালো মতো চেক করবে না? আমি বললাম, আমি এ বিষয়ে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আপা, এভাবে সিরিয়াল এগিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই। আমি মনে মনে ভাবছিলাম, ওর যদি এতটাই তাড়া থেকে থাকে তাহলে শহরে চলে যেত, কোনো প্রাইভেট হাসপাতাল থেকে চেক আপ করিয়ে নিত। সাইমার স্বামীও আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। আমার পা থেকে মাথা পর্যন্ত বিচক্ষণ দৃষ্টিতে আমাকে পর্যবেক্ষণ করছিল। আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে যে এই লোক আমাকে এভাবে কেন দেখছে। হয়তো সত্যিকার অর্থে তার নজর খারাপ, এজন্যই তো তার স্ত্রী তাকে এতটা সন্দেহ করে আর সবার থেকে তাকে দূরে রাখে। আমি সাইমাকে ভেতরে নিয়ে গেলাম। স্বাভাবিকভাবে ওর স্বামী বাহিরে বসে রইল। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনার জন্য চা বা কফি কিছু আনবো? উনি বললেন, আরে আপনি তো একেবারে আমাকে ভাই বানিয়ে ফেললেন। আমি বললাম, তাহলে কি বলে ডাকবো আপনাকে? আপনি আমার বোনের হাজবেন্ড হন, তাই আপনাকে ভাই ডেকেছি। উনি বললেন, ভাই না, আমার নাম ফয়সাল, তুমি যদি আমাকে আমার নাম ধরে ডাকো তাহলে আমার ভালো লাগবে। আমি বললাম, ফয়সাল ভাই, আমি আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কথাটা আমি আপনার মাকে নিয়ে বলতে চাই। উনি বললেন, আমার কোন আম্মুর ব্যাপারে? উনি এমনভাবে প্রশ্নটি আমাকে করলেন যেন ওনার একটি নয় 7-8 জন মা। আমি বললাম, হ্যাঁ, আপনার মায়ের ব্যাপারে কথা বলতে চাই, ওনার অবস্থা খুবই খারাপ। সাইমা ওনার একদমই খেয়াল রাখে না। যখন আপনার মা আমাকে এসব কথা বলছিলেন তখন আমি মনে মনে ভাবছিলাম যে আমি অনেক অন্যায় করছি, আমার আপনাকে এসব জানানো উচিত, কিন্তু সেভাবে কখনো আপনার সাথে আমার দেখা হয়নি, তাই জানাতে পারিনি। এমনকি তখনও যখন আমি ফয়সাল ভাইকে এসব বলছিলাম আমি মনে মনে ভাবছিলাম যে এসব যদি সাইমা জানতে পারে তাহলে সে চুপ থাকার মেয়ে তো একেবারেই নয়, ও তো এসে আমারই খবর করে দিবে। কিন্তু ও বড় জোর কি বা করবে? আমি ওই বয়স্ক মহিলাকে এই অবস্থায় কোনোভাবেই দেখতে পারছিলাম না। তার অবস্থা খুবই খারাপ ছিল,
আর এসব দেখেও আমি চুপ থাকলে আমিও অপরাধীর সামিল হতাম। আমি বললাম, আপনি আপনার মায়ের খেয়াল রাখবেন, ওনার ডায়াবেটিস, আর ডায়াবেটিসের রোগীদের তো অনেক ক্ষুধা লাগে। আপনার স্ত্রী তো ওনাকে ঠিকমতো খাবারও দেয় না, 2-3 দিন যাবৎ নাকি ক্ষুধার্ত রাখে। সে আপনার মা, আপনাকে জন্ম দিয়েছে, আপনার কি উচিত নয় নিজের মাকে প্রোটেক্ট করা? ফয়সাল ভাই আমার কথাগুলো এমনভাবে শুনছিলেন যেমনটা স্টুডেন্টরা কোনো টিচারের বোরিং লেকচার শুনে। আমি শুধু বলেই যাচ্ছিলাম, কিন্তু উনি কিছুই বলছিলেন না। সবশেষে উনি বললেন, বিষয়টা আমি দেখছি, আপনাকে জানানোর জন্য অনেক ধন্যবাদ। আমার মনে হচ্ছিল যেন আমার কথায় উনি মন খারাপ করেছেন। আমার কথা শেষ হওয়া মাত্রই উনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার কি বিয়ে হয়েছে? আমি বললাম, আমার বিয়ে হয়েছে নাকি হয়নি সেটা দিয়ে। আমার কথা শেষ করার আগেই ওখানে সাইমা এসে পড়ল। তারপর আমি আর কিছুই বলিনি। ও আমাকে বলল, তুই এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্বামীর সাথে গল্প করছিলি? সে এমনভাবে আমাকে প্রশ্নটা করল যেন যদি আমি হ্যাঁ বলতাম তাহলে হয়তো আমাকে জানেই মেরে ফেলত। আমি বললাম, না, আমি চলে গিয়েছিলাম তো মাত্রই আসলাম এখানে। আমার একটু ডাক্তার ম্যাডামের সাথে কথা ছিল। আমি অপমান থেকে বাঁচতে মিথ্যা কথা বলে দিলাম। সাইমার স্বামী আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল, যেন সে মনে মনে আমাকে জিজ্ঞেস করছে, আপনি মিথ্যে কথা বলতে পারেন? আমার তো এদের দুজন স্বামী স্ত্রীকে আজব লাগত। আমার মাও বয়স্ক মানুষ, কিন্তু আল্লাহ লাখো শুক্রিয়া যে আমার ভাবি অনেক ভালো একজন মানুষ। সে আমার মায়ের অনেক খেয়াল রাখে। আমার ভাইয়ের একটি পা নেই, সে বেশি কাজ করতে পারে না, তবুও কিছুটা টাকা ইনকাম করার চেষ্টা করে। আর আমার ভাই বোনেরা মিলেই সম্পূর্ণ পরিবারের খরচ চালায়। যখন আমি সাইমার শাশুড়িকে দেখতাম আমার নিজের মায়ের কথা মনে পড়ত। আমি কথা তো খালাম্মার সাথে বলতাম, কিন্তু আমি জানতাম সাইমা আমাকে এসবের জন্য অনেক কথা শোনাবে। কিন্তু সেদিন আর ও আসলো না। হয়তো ওর শরীর খারাপ ছিল। আমার মাথা থেকে একটি ভয় সরে গেল। তাই আমি খুশি ছিলাম। আমি ভাবলাম হয়তো তার স্বামী তাকে সেদিনের ব্যাপারে কিছুই বলেনি। এখন হয়তো সে নিজের মায়ের জন্য অবশ্যই কিছু করবে। সাইমা মা হতে যাচ্ছিল। ডাক্তার বলেছেন সাইমার শরীর ভালো নেই, কিন্তু সে ডাক্তারের কথাও শোনেনি। সে বলেছিল, আপনি তো কিছুই জানেন না। তারপরে যখন আমি ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম যে, ম্যাডাম ঘটনা কি, উনি আমাকে বলেছিলেন বুঝতে পারছি না যে ওনার একটি বাচ্চা রয়েছে নাকি যমজ বাচ্চা। আমি তাকে এও বলেছিলাম যাতে দ্বিতীয়বার আসে। তখন সে এটা বলে চলে গেল যে সে আর আসতে পারবে না। ম্যাডামের কথা শুনে আমি ম্যাডামকেও কিছুটা বললাম যে সাইমার আচার আচরণ কেমন। উনি বললেন, যদি সে আবারও আসে তাহলে তাকে আমার কাছে পাঠিয়ে দিও। ম্যাডাম এমনিতেও এই ধরনের মেয়েদের পছন্দ করতেন না। তারপর ম্যাডাম আমাকে এক অদ্ভুত কথা শোনালেন। উনি বললেন, যারা বাচ্চার জন্য অনেক চেষ্টা করে কিন্তু তাদের হয় না, কিন্তু যারা চায় না তাদের ঠিকই হয়। জানি না আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পরীক্ষা করেন নাকি না দিয়ে পরীক্ষা করেন, আমি বুঝতে পারি না। আমি বললাম, হয়তোবা দুইভাবে পরীক্ষা নেই। এভাবেই দিন কাটছিল। সাইমা দ্বিতীয়বার আর হাসপাতালে যায়নি, কিন্তু ওর পেট অনেক বেশি মোটা ছিল। এখন তো আরও একটি বাহানা পেয়ে গিয়েছিল। ঘরের কাজ তো এমনিতেই করত না। এখন তো ওর ঘর থেকে সবসময় দুর্গন্ধ আসত, এমনকি ওর ঘরের দুর্গন্ধ আমার ঘর পর্যন্ত আসত। একদিন ও আমাকে বলল, যদি তুই আমার ঘরের সব কাজ করে দিস, খাবার বানিয়ে দিস, নাস্তা বানিয়ে দিস, তাহলে আমি তোকে প্রতি মাসে 30,000 টাকা দেব। আমি বললাম, দেখো আপা, আমি তোমার বাড়ির চাকর না। আমি মাসে 20,000 টাকা ইনকাম করি যথেষ্ট সম্মানের সাথে। আমি একজন নার্স, মানুষের সেবা করি। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু যেভাবে তুমি বলছো সেরকমটা আমি করতে পারবো না। তোমার ঘরে চাকর হয়ে থাকতে পারবো না। ও আমাকে বলল, তোর তো অনেক অহংকার। আমি বললাম, হ্যাঁ, তোর কাছে এটা অহংকার মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা আমার আত্মসম্মান। আমি মনে করেছিলাম হয়তো সে বলবে এখান থেকে চলে যাও, কিন্তু সে এরকম কিছুই বলেনি। কারণ স্বাভাবিকভাবে আমি চলে গেলে ও প্রতি মাসে টাকা কোত্থেকে পেত। ওর কাছে ওর এক একটি পয়সাও খুবই দামি ছিল। সে নিজের একটু খেয়াল রাখত না। একদিন রিক্সা দিয়ে ও কোথাও যাচ্ছিল। এখানকার রাস্তাঘাট একদম খারাপ ছিল। আমি বললাম, ডাক্তারের কাছে যাচ্ছ? তাহলে আমার সাথে ট্যাক্সিতে চলো। ও বলল, না, ডাক্তারের কাছে যাচ্ছি না। আমি বললাম, তোমার এখন এই অবস্থায় রিক্সা দিয়ে যাওয়া ঠিক না, রাস্তা অনেক খারাপ। ও বলল, সেটা আমার ইচ্ছা, আর যদি কিছু হয়ও হয়ে যাক, আমি এই ঝামেলা থেকে নিস্তার পেয়ে যাব। আমি বললাম, এটা কোন ধরনের কথা বলছো আপা? এখন তো এতগুলো মাস হয়ে গিয়েছে, এখন নিস্তার পাওয়ার মানে তুমি কি বুঝো? সে বলল, হ্যাঁ, শুধু তাড়াতাড়ি এই বেবিটা হয়ে গেলেই তো নিস্তার পাবো, তাই না? আর তুই এত বেশি ডাক্তার হওয়ার চেষ্টা করিস না।
যদি এতটাই দক্ষ হতি তাহলে তো ডাক্তারই হতি। রোগীদের ময়লা আবর্জনা ওঠানো সামান্য একজন নার্সের থেকে বেশি তো আর কোনো যোগ্যতাই নেই তোর। সাইমা সবসময় আমার মনে কষ্ট দিত। আমি এই কথা ভেবে অবাক হতাম যে যদি সে আমাকে এতটা কষ্ট দিয়ে কথা বলে তাহলে সে তার আশেপাশের মানুষগুলোকে আরও কত কষ্ট দেয়। ওর নিজের মাকে, নিজের বোনকে, নিজের ভাইকেও অনেক কষ্ট দিয়েছে। এমনকি ও সম্পূর্ণ ফ্যামিলিতে বিখ্যাত ছিল। যখন ওর সম্বন্ধ পাকা হয়েছিল ওর বাড়ির লোকজনরা শুকরিয়া আদায় করেছিল। ও ওর বাবা মাকে অনেক জ্বালিয়েছে। ওর সবসময় বায়না আর নানান ধরনের চাহিদা কখনোই শেষই হতো না। কিন্তু শুকরিয়া এটাই যে বিয়ের পর নিজের স্বামীর সাথে তো ছিল। আমার বাড়ির লোকজনরাও কখনো ওদের বাড়িতে যেত না। গেলেও সবসময় কথা শোনাতো, বলতো কিছু নিয়ে কেন আসনি, আমাদেরকে অপমান করত। সাইমা পরিবারের এমন একটি মেয়ে ছিল যাকে অত্র বংশের কেউই পছন্দ করত না। সবাই বলতো যে ছেলের সাথে এই মেয়ের বিয়ে হবে সে অনেক দুর্ভাগ্যবান। কিন্তু আমি যখন ফয়সাল ভাইকে দেখেছিলাম তাকে দেখে মনে হচ্ছিল উনি যথেষ্ট সন্তুষ্ট। নিজের স্ত্রীর সবসময় খেয়াল রাখতেন। ওনার নিজেরও আপন মায়ের কোনো চিন্তা ছিল না। কারণ আমি এসব কথা জানানোর পরেও আন্টির অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, বরং তার থেকেও আরও খারাপ হতে শুরু করেছিল। আমি লুকিয়ে লুকিয়ে আন্টিকে খাবার দিয়ে আসতাম। তাকে খাবার খাইয়ে আমার খুবই শান্তি লাগত। উনিও তো আমার মায়ের বয়সী ছিলেন। আমি তো তার সেবা করে সওয়াব পাচ্ছিলাম। মা বাবার সেবা করার সৌভাগ্য সবার হয় না। দিন এভাবেই কাটতে থাকলো। তারপর ওই দিনও এসে পড়ল যেদিন আমি আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব কাঁধে নিলাম। আমি সেই দায়িত্বের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি হাসপাতালের দিকে যাচ্ছিলাম আর বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। তখন সাইমা পাগলের মতো দৌড়ে আমার দিকে আসছিল। আমি জানতাম না যে আজ তার ডেলিভারির দিন, কারণ তাকে একদমই মোটা দেখাচ্ছিল না। কিন্তু ওর অবস্থা খুবই খারাপ ছিল। ওর হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া উচিত ছিল না। আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি হাসপাতালে কখন এলে? আর এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে? সকালবেলাতেই তো তুমি ঠিক ছিলে। ও আমার কোনো কথারই জবাব দিচ্ছিল না, শুধু পাগলের মতো দৌড়াচ্ছিল আর বলছিল, আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে কখনো মাফ করবে না। আমি বললাম, কি হয়েছে? আমি আপাকে ধরতেই যাচ্ছিলাম, কিন্তু ও পালিয়ে গেল। আমি দ্রুত সাইমার কেবিনে গেলাম, যেখানে ও ভর্তি ছিল, কিন্তু সেখানে কোনো বাচ্চা ছিল না। আমি মনে মনে ভাবলাম, যদি ওর ডেলিভারি হয়ে থাকে তাহলে বাচ্চা কোথায়? আমি সেখান থেকে যখনই চলে যেতে লাগলাম, হঠাৎ বাথরুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি যখন বাথরুমে গিয়ে সিঙ্কের দিকে তাকালাম, আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ওখানে তো একটি অদ্ভুত আকৃতির বাচ্চা পড়েছিল, যাকে প্রথম দেখাতেই মনে হচ্ছিল এ কারোর জন্য রহমত বা নিয়ামত নিয়ে আসেনি, বরং শাস্তি স্বরূপ এসেছে। ওই বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিল। আমি তাড়াতাড়ি বাচ্চাটাকে কাপড় দিয়ে মুড়িয়ে নিলাম। এক নার্সের কাছে বাচ্চাটাকে দিলাম। তারপর আমি নিজেই সাইমার পেছনে গেলাম। আমি দরজায় বাড়ি দিলাম। তখন আমার সামনে একজন ব্যক্তি বের হয়ে আসলো, যাকে আমি কখনো দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, সাইমা কেমন আছে, আর আপনি কে? উনি বললেন, আমিও এটাই জানতে চাই যে সাইমা কোথায় আর আমার মা কোথায়। আমি বললাম, আপনার মা? সে বলল, হ্যাঁ, আমার স্ত্রী আর আমার মা। আমার নাম ফয়সাল, মালয়েশিয়া থাকি। আপনি কি জানেন সাইমা কোথায় আর আমার মা কোথায়? আমি মনে মনে বিড়বিড় করলাম, এ লোক যদি ফয়সাল ভাই হয় তাহলে সাইমা ওই দিন মেডিকেলে যার সাথে এসেছিল সে কে? উনি বললেন, আপনি কি বলতে চাচ্ছেন? আমি আপনার কথা বুঝতে পারলাম না বোন। আমি সাইমার হাজব্যান্ড ফয়সাল, আর আমি বিদেশে থাকি। সবেমাত্র আমি দেশে ফিরেছি, কিন্তু বাড়িতে আমার না স্ত্রী আছে আর না মা। এরপর যতটুকু আমি জানতাম তা আমি বলে দিলাম। পরবর্তীতে আমি যা সত্য জানতে পারলাম তা হচ্ছে, সাইমার ওই দিন মেডিকেলে আসা লোকটির সাথে অবৈধ সম্পর্ক ছিল, আর সেই লোকের সাথে সে ওই দিন হাসপাতালে এসেছিল। ওই লোকটি সাইমার স্বামী ছিল না, বরং সাইমার স্বামী একজন মাঝবয়সী লোক ছিল, যার সাথে সাইমার বিয়ে হয়েছিল। ওই ছেলে কোথায় ছিল তা তো কেউ জানত না। কিন্তু কষ্টের বিষয় ছিল এই যে সাইমা তার শাশুড়িকে মেরে ফেলার পর তার লাশ বাড়িতেই কোথাও লুকিয়ে রেখে দিয়েছিল। এ কারণেই তো ঘর থেকে এত দুর্গন্ধ আসত। যখন ফয়সাল ভাই এসব কিছু জানতে পারলেন, তিনি অনেক কষ্ট পেলেন। আমিও অনেক কষ্ট পেলাম। তখন আমি বুঝতে পারলাম ও কোন অপরাধের কথা বলছিল। এর জন্য শাস্তিও সে ওই রকমটাই পেয়েছিল। আমি ফয়সাল ভাইকে ওই বাচ্চার ব্যাপারেও বললাম। বাচ্চাটা দেখতে কিরকম অদ্ভুত ছিল সেটাও বললাম। ওই বেচারি নিজেও কষ্টে ছিল। সে বলছিল, আমি ওকে তালাক দিয়ে দেব। এই মহিলা আমার মাকে মেরে ফেলেছে। ফয়সাল ভাই তো আন্টির দাফন সম্পন্ন করে দেশ থেকে চলে গেলেন।
আর সাইমার বাচ্চাটা আমার কাছেই ছিল। ডাক্তার ম্যাডাম বললেন বেশি সময় পর্যন্ত বাঁচতে পারবে না, কিন্তু তখনও বাচ্চাটা জীবিতই ছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। হঠাৎ খবর পেলাম রেল লাইনে কোনো এক সুন্দর মহিলার লাশ পাওয়া গিয়েছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কে হতে পারে ওই মহিলা? হ্যাঁ, ওইটা সাইমাই ছিল। সে আত্মহত্যা করেছে। হয়তো এতগুলো পাপ কাজ করার পর সে নিজের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু তবুও সে হারাম মৃত্যুর পথ বেছে নিয়েছিল। হয়তোবা এটাই তার শেষ পরিণতি ছিল। বাচ্চাটা এখনো আমার কাছে আছে। প্রতিটি কাটতে থাকা দিনের সাথে মনে হয় এই ছোট্ট প্রাণটা মরে যাবে, কিন্তু তবুও সে বেঁচে থাকে। আমি তাকে এখন সামলাচ্ছি। এখন আপনারাই বলুন আমি কি করতে পারি? আমার আপনাদের মতামতের খুবই প্রয়োজন, কারণ এই মুহূর্তে আমি সাইমার বাড়িতে থাকছি। সাইমার স্বামী পুনরায় বিদেশে চলে গিয়েছে, বা হয়তো এতটা সে জীবনের প্রতি অসন্তুষ্ট যে আর দেশে ফিরে আসতে চায় না। কিন্তু সে কখনো না কখনো তো আসবে। আর কিছু মানুষ আমাকে সাহায্য করছে এই বাচ্চা দেখাশোনার জন্য এবং ওষুধপত্রের জন্য টাকা দিচ্ছে। আমি এখনো পর্যন্ত আমার বাড়ির মানুষদেরকেও বলিনি যে আমি একটি বাচ্চাকে পালছি। আমার খুব ভয় লাগছে। আপনাদের সবার পরামর্শের প্রয়োজন। জানি না আমার আর এই বাচ্চার ভাগ্যে কি লেখা আছে, কিন্তু সাইমা তার ভাগ্য নিজে লিখেছে। সে চাইলে একজন বিশ্বস্ত মহিলা হিসেবে নিজের জীবনকে আরো সুন্দর বানাতে পারত। ওই মানুষটা কতটা তার জন্য চিন্তিত ছিল তা আমি নিজের চোখে দেখেছি। সে খারাপ মানুষ ছিল না, কিন্তু সাইমা তাকে ধোঁকা দিয়েছে। তারপর আল্লাহ তাআলা সাইমাকে কি শাস্তি দিল। যদি আপনাদের আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর এই ধরনের শিক্ষণীয় গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।